কাশিম সাহেব, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে আপনি জানেন বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করছে আওয়ামী লীগের। আপনি আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলেন, তো এই ব্যাপারে আপনার অনুভূতিটা কি? আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, দর্শকবৃন্দ, আমরা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগের একটা বিচার হওয়া এবং আওয়ামী লীগ দল হিসাবে এদেশে রাজনীতি করার জন্য সুযোগ না হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তো অনেকদিন পরে হইলেও আবার মাঠে ছাত্র জনতা নেমেছিল। তাদের সেই আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়েছে যে আওয়ামী লীগের সকল কার্যক্রম, তার সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ। এটা হলো একটা পর্যায়ের। এতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমরা মনে করি যে তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সাথে সাথে প্রক্রিয়াগতভাবে যদি সময় লাগে, আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা। আমার প্রশ্ন হলো যে আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়গুলিতে আওয়ামী লীগ আনঅফিসিয়ালি ভাবে সকল কার্যক্রম নিষিদ্ধই ছিল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণাটা দিতে 9 মাস সময় পার করলো। আজকে সালাউদ্দিন সাহেব বলছেন যে ওনারা লিখিতভাবে সরকারকে অনেক আগেই জানিয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হোক এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমার প্রশ্ন হলো যে এই কাজটা করতে সরকার যদি 9 মাস সময় অতিবাহিত করে, তো দেশের সামগ্রিক সংস্কার করতে তারা কতটুকু সময় নিবে? অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম তো খুবই স্থবির, খুবই দ্রুত হচ্ছে না অনেক কাজে। এই কাজটা সরকারের যেটা দরকার ছিল যে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের সবচেয়ে বেশি দোষী যারা মন্ত্রী এমপি যারা ছিল তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে তারা অনেকে চলে গেছে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ে ছিল আর দেশে অনেকে আসছিল আত্মগোপনে, কিন্তু মানুষ জানতো যে তারা দেশে আছে, কিন্তু তাদেরকে তারা ধরে নেই। আমার মনে হয় যেন মানে আগস্ট বিপ্লবের যে স্পিরিট এই অন্তর্বর্তীকালীন সরকারের ধারণ করার কথা ছিল সেটা অনেকটাই এই সরকারের মধ্যে পাওয়া যায়নি। দীর্ঘ অনেক দেরি হয়েছে। সালাউদ্দিন সাহেব বলছেন লিখিতভাবে, সেটা আমার জানা নাই, কিন্তু এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যত যেমন অনেকেই মনে করছে যে বিএনপিও এর মধ্যে একটা বাধা। তো বিএনপি এখন সালাউদ্দিন সাহেব যদি বলে যে তারা আগেই জানাইছিল, ভালো কথা। তো সকলের ঐক্যমতে যদি আওয়ামী লীগ এদেশে মানে নিষিদ্ধ হয় একেবারে, তাহলে এটা তো আরো ভালো কথা। কিন্তু আমরা মনে করি যে এই দলের বিচার হওয়া দরকার। দলের যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। কিন্তু আপনি দেখেন যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার দোষী নেতা কর্মীদের বিচারের আওতায় আনার জন্য কালকে ঘোষণা আসলো, আইসিটি অ্যাক্ট চেঞ্জ হইল, কিন্তু আপনার সারা দেশের সকল নেতা কর্মীকে আরামসে আপনি পলায়নের ব্যবস্থা করলেন। সর্বশেষ সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদকেও আপনি বের করে দিলেন এবং সেটা এয়ারপোর্ট দিয়ে। তার লাল পাসপোর্ট কি বৈধ ছিল? না, সেটা তো ওই যে এটা আপনি ঠিকই বলছেন, কারণ এই সরকারের কিছু লোক আমরা প্রথম থেকে দেখে আসছি যে আওয়ামী লীগের পতনের পর বা পতনকালীন সময়েও আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের নেতাদেরকে কিভাবে সেভ করা যায়, তাদেরকে বাঁচায় দেওয়া যায়, এই একটা প্রক্রিয়া কিন্তু অনেকেই করছে। এইটা তো আমরা মনে করি যে পতিত স্বৈরাচারের সাথে এই যে সহানুভূতি, তাদের সাথে সেই হৃদ্রতা, ভালোবাসা, এইটা তো আমি মনে করি যে আগস্ট বিপ্লবের নায়ক এবং আগস্ট বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন তাদের সাথে বৈরতা এবং তাদের রক্তের সাথে একটা গাদ্দারি। এখন আপনি যারা এই পালানোর সুযোগ করে দিল, এখন তাদেরকে কি এই বিচারের আওতায় আনা উচিত না?
আগস্ট বিপ্লবের স্পিরিট কি বলে? আপনি যা বলতেছেন এটা তো তাদেরকে আনা উচিত। আবার বলেন যে তারা বিচার করবে, এটা হয় কি হবে? যাদেরকে বিচারের আওতায় আনতে বলেন, বিচারও তো তাদের কাছে আপনারা চাচ্ছেন, সুতরাং কিভাবে হবে এটা? তাহলে তো এটা একটা তামাশা, মানে জাতির সাথে অনেকটা তামাশার মতো হচ্ছে। যাদের কাছে আমরা বিচার চাচ্ছি ওরাই তো আওয়ামী লীগকে সেভ করছে, ওরাই তো আওয়ামী লীগের মানে নিরাপদে চলে যাওয়ার বা নিরাপদে আওয়ামী লীগের লোকরা দেখেন এত বড় একটা অভ্যুত্থানের পরে বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা অত্যন্ত সুখে আছে, মানে তারা তাদের সব কার্যক্রম চালায় যেতেছে। হ্যাঁ, অথচ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন বিরোধী দলের নেতারা তো দৌড়ের উপরে, তাদের দিন কোথায় কাটছে, রাত্র কোথায় কাটছে, রোজা কোথায় রাখছে, ইফতার কোথায় করছে, কোনোটাই ঠিক ঠিকানা ছিল। কিন্তু এই যে একটা অবস্থা, এটা মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটা জানি না যে তাদের সাথে কি গোপন আওয়ামী লীগের সাথে কোনো গোপন চুক্তি আছে কিনা, আওয়ামী লীগকে নিরাপদে রাখার দায় দায়িত্ব কি তারা নিয়ে এসেছেন কিনা, আওয়ামী লীগকে সেভ করতেছেন কেন ওইভাবে, তাদেরকে আইনের আয়ত্তায় আনতে এত দেরি লাগে কেন? জনগণের প্রশ্ন। আমাদের আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে লাল পাসপোর্ট, লাল পাসপোর্ট তো এটা আগেই ব্যান করে দেওয়া উচিত ছিল, শুধু ওরা না, যে এই পাসপোর্ট তারা ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগের কোনো লোক যাতে এই পাসপোর্ট ব্যবহার করতে না পারে বিদেশে। আব্দুল হামিদের মতো লোক এয়ারপোর্টে যাবে আর এটা মানে ডাক্তার ইউনূসের নলেজে থাকবে না বা অন্তর্বর্তীকালীন সরকারের অমুকের নলেজে থাকবে না, এরা পরে লোক দেখানোর জন্য কয়েকজনকে সুকেশ করে কয়েকজনের চাকরি গেছে, এদের চাকরি ফিরে দেওয়া দরকার। এদের কি, এরা তো কিছু করে নাই, এরা তো ওরা তো অর্ডারকে তামিল করে, সুতরাং এদের চাকরি খাওয়া এটা অত্যন্ত জঘন্য। বরঞ্চ নেপথ্যে যারা ছিল, বিচারটা সব কথার মূলে যায়, এখন বিচারটা আমরা কার কাছে দিই? যাদের কাছে বিরাট বিচার দেবো, শৈশব থেকে ভূত তো তাড়াইতে হবে, তাই না? এখন যে শস্য দিয়ে আমরা ভূত তাড়াবো, সেই শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে আমরা ভূত তাড়াবো। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনকে ডিলে করার জন্যই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের এই গেমটা খেলছে বর্তমান সরকার। এইটা এই ব্যাপারে আপনার দলের বক্তব্য? এটা এদের এই কথার সাথে আমি একমত না। তবে নির্বাচনকে ডিলে করা, বরঞ্চ নির্বাচনকে অগ্রসর করার যে সমস্ত কাজ হাতে নেওয়া, এই সব কাজ কিন্তু এখনো সরকারের হাতে নেই। তারা অনেকগুলো কমিশন করছে, যেইগুলা অপ্রয়োজনীয়, সব কমিশন করিয়া সব সংস্কার করে নির্বাচন দিবে, এটা আমরা মনে করি না, এটা পারবে না। বরঞ্চ যে কমিশনগুলা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এবং মানুষের নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে এই সংস্কারগুলা করে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে তাদের অগ্রসর হওয়া উচিত মনে করেন। জানেন যে ইতিমধ্যে অফিসার ইউনূসের সকল মামলা খারিজ এবং খালেদা জিয়ার মামলা প্রায় হইল, তারেক রহমানের মামলাও মানে বাতিল হইল, কিন্তু হেফাজতের শাপলা চত্বরে যে হাজার হাজার মানুষ নিহত আহত হইল, তাদের বিচার তো দূরে থাকুক, ওই সময় আলেমুল আমাদের উপর যে মামলাগুলি হলো, সেই মামলাগুলোরও কোনো সুরাহা বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসলো না। এই ব্যাপারে আপনারা কি করবেন বা কি চাচ্ছেন? এই ব্যাপারে আমরা তো জানি গত 3 তারিখে আমরা একটা হেফাজতের পক্ষ থেকে একটা মহাসমাবেশ করা হয়েছে। এখানে আমাদের দাবি দাবার মধ্যে এটাও একটা বড় দাবি ছিল যে হেফাজতে ইসলামের উপরে 2013, 2021 এবং 2024 বা পরবর্তী সময়ে যে সমস্ত মামলা হয়েছে, সকল মামলাগুলা আমরা প্রত্যাহার চাইছি। মামলাগুলা আইনি প্রক্রিয়া শেষ করে তাড়াতাড়ি কিভাবে প্রত্যাহার করা যায়, বিভিন্ন জায়গা থেকে এগুলা আমরা মাঠে ময়দানে বলছি আর আমরা আইনিভাবে চেষ্টা করছি। কিন্তু আপনি বলছেন যে ঠিকই আছে, হেফাজতের বিএনপির অনেক মামলা, আসামির ফাঁসির আসামি বিএনপির, তারা এখন বাইরে হয়ে চলে আসছে। হ্যাঁ, কিন্তু অন্য দলের সবাই কিন্তু এইভাবে বাইরে হয়ে আসতে পারে না। এই যে একটা কেউ হয়তো উপদেষ্টা মহেন্দ্র মনে করতেছে যে সামনে তো বিএনপি, মনে করিয়া ফেলতেছে যে বিএনপি ক্ষমতা আসবে, সুতরাং
বিএনপিকে শব্দ ব্যাপারে একটু প্রায়োরিটি দেওয়ার একটা আমরা লক্ষ্য করতেছি। কিন্তু নির্বাচন আমরা আইনের শাসনটা পুরোপুরি পাচ্ছি না, যে মানে এখানে যাতে আমাদের মধ্যে যে বৈষম্য বিরোধী আন্দোলন হইল, এই বৈষম্যটা কিন্তু মামলার ব্যাপারেও হচ্ছে, ওই এখনো বৈষম্য রয়ে গেছে। আপনি জানেন যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন হয়েছে গতকালকার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে। সংশোধনী অনুযায়ী এই রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল। এই ভবিষ্যতে এটা কি অন্যদের জন্য একটা হুমকির বিষয় হয়ে দাঁড়াবে কিনা? হুমকি একটা কথা হয়েছে, যদি কেউ অন্যায় করে, আইন তো যদি সবার জন্য সমান থাকে, তো ভবিষ্যতে যদি কেউ আইনের ব্যত্যয় ঘটে কারো মাধ্যমে, আইনের খেলাফ হয়, তো আইন তাদের জন্য কার্যকরী হবে। আর যে কোনো সময় যদি আপনি মনে করেন যে ভবিষ্যতে আমি এই ধরনের অপরাধের দিকে যাব, সুতরাং এই আইনটা হইলে পরে আমার দিকে আইন আসবে, এটা তো ঠিক হবে না। সুতরাং অনেকেই এই মনে করে ভবিষ্যৎ চিন্তা করে, যেমন নাকি ওই এর কথাই বলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা নিয়ে অনেকের প্রত্যাশা, অনেকের যে ভবিষ্যতে বিএনপিকেও তারা আন্দোলন করে কিনা তাদেরকে ব্যান করার জন্য, এই আশঙ্কা হইল ক্ষেত্রে আপনারা এত বড় স্বৈরাচার কেন হবে? বিএনপি আওয়ামী লীগ এত বড় স্বৈরাচার হয়েছে যে মানুষ, সারা দেশের মানুষ তাদেরকে মানে করার জন্য, নিষিদ্ধ করার জন্য আন্দোলন করে। আপনারাও কি সেই বড় স্বৈরাচার হয়ে যাবেন যে একসময় আপনাদের বিরুদ্ধে মানে আন্দোলন করতে হবে আপনাদেরকে ব্যান করার জন্য? সুতরাং এই আশঙ্কাটা আসে কেন? বরং আপনারা ক্ষমতায় আসলে মানুষের মন জয় করবেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন, তো জনগণ তো আপনাদেরকে সেলুট দিবে, জনগণ আপনাদের চাবে কেন, নিষিদ্ধ করা যাবে না। ধন্যবাদ। তো আমাদের যেহেতু সমকালীন এই বার্তার এই সমকালীন বিষয় নিয়ে আলোচনা, একটা সমকালীন বিষয় ইতিমধ্যে আপনি দেখছেন যে সাতক্ষীরা এবং কুড়িগ্রাম সীমান্তে পুশিল করছে ভারত, প্রতিদিন রাতে পুশিল করছে, এবং সিলেট সীমান্তে ভারতের অংশে সন্ধ্যার পর কারফিউ জারি করা হচ্ছে। এটা কি আমাদের এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রতিক্রিয়া বা উদ্বেগ জানায়নি? এ ব্যাপারে হেফাজতের পক্ষ থেকে বা আপনার সংগঠন খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের প্রতিক্রিয়াটা? ভারতের সাথে আমাদের সীমান্ত হত্যা এটা নতুন বিষয়, প্রায় সময় এই সীমান্ত হত্যা হচ্ছে, এই ফেলানির হত্যা সহ অনেক হত্যাকাণ্ড সীমান্ত হচ্ছে। ভারতের সাথে আমাদের যে জায়গার মধ্যে, বর্ডার এর মধ্যে আমাদের এই ধরনের হত্যাকাণ্ড হয়, অনেক সময় পতাকা বৈঠক হয়, সামান্য আলাপ আলোচনার মাধ্যমে আবার সেগুলা, কিন্তু এগুলো সুষ্ঠু হয়। তবে আমরা সীমান্তের ব্যাপারে আমাদের কোনো রকমের নতজানু সিদ্ধান্ত দেওয়া বা নতজানু হয়ে থাকা, এটা নির্বাচিত হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক, কারোর জন্য এটা ঠিক হবে না। জনগণ সবসময় জনগণ তাদের সার্বভৌমত্ব হেফাজতের জন্য সবসময় তৈরি আছে। সুতরাং রাষ্ট্রেরও এটা দায়িত্ব, আমাদের সার্বভৌমত্ব হেফাজত এবং আমাদের জনগণের হেফাজত, এটা হলো আমাদের দায়িত্ব। সুতরাং এই ব্যাপারে কোন রকমের শৈথিল্যতা দেখানো, এটা কোন সরকারের জন্য ঠিক হবে না। ধন্যবাদ আমাদের কাছে আমাদের আজকে এই সমকালীন সংলাপ অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে এই সমকালীন সংলাপ অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে অন্য কোনো পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আমরা অন্য কোনো সমকালীন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।